আপনি কি প্রেসিডেন্ট পদে প্রার্থী হচ্ছেন? ইয়েস। আপনি কি প্রেসিডেন্ট পদে প্রার্থী হচ্ছেন? আমি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক। কে হবে প্রেসিডেন্ট, এই বিষয়ে চলছে অনেক লড়াই। আমি কবির আহমদ এবং আব্দুল মতিনের কাছে এই বিষয়গুলো নিয়ে দীর্ঘভাবে চর্চা করেছি, ওনাদের মতামত জেনেছি, ওনাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তাধারা কি এই বিষয়ে চর্চা করেছি। আমি চাই এই ভিডিওটা আপনার ধৈর্য সহকারে দেখুন এবং প্রত্যেক বিনোদিনী জিপির প্রত্যেক নাগরিকের কাছে এই ভিডিওটা পৌঁছে দেন, যাতে ভবিষ্যতে এই ভিডিওটা একটা প্রমাণ হিসাবে, ওনারা যদি নির্বাচিত হন, ভবিষ্যতে একটা প্রমাণ হিসাবে থেকে যায়। ধন্যবাদ। আপনি কি প্রেসিডেন্ট পদে প্রার্থী হচ্ছেন? ইয়েস। আপনার এই দায়িত্ব নেওয়ার পেছনে প্রধান উদ্দেশ্য কি? প্রধান উদ্দেশ্য হলো, আমি প্রেসিডেন্ট পদে প্রার্থী হচ্ছি। আমার প্রধান উদ্দেশ্য হলো গ্রামের সার্বিক উন্নয়ন সাধন, স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের জীবনযাপন উন্নয়নের জন্য কাজ করা। থ্যাংক ইউ। দেখেন, আমি দীর্ঘ 1991 ইংরেজি থেকে আজ 2025 সাল পর্যন্ত আমি সক্রিয় রাজনীতির লেগে জড়িত। যদিও গ্রাম অঞ্চলে জন্ম হওয়ার কারণে, প্রত্যন্ত অঞ্চলে জন্ম হওয়ার কারণে আমি উচ্চ পর্যায়ে কোনো রাজনীতিতে যেতে পারিনি। অর্থনৈতিক অবস্থাও দুর্বল থাকার কারণে আমি তা বাস্তবে রাজনীতিতে যাইতে পারিনি। কিন্তু আমার রাজনীতি জীবন ছাত্র যৌবনা থেকে, আমি ছাত্র রাজনীতি থেকে আমি রাজনীতির সম্পর্ক, আমি এনএসইউআই, যুব কংগ্রেস এবং জেলা কংগ্রেস থেকে বিভিন্ন পদে আমি বিভিন্ন সময় অধিষ্ঠিত ছিলাম। তাই আমি রাজনীতি সম্বন্ধে আমি অনেক ঘাত প্রতিকারের মধ্যে দিয়ে আমি কংগ্রেস রাজনীতির লাগে আমি জড়িত। ধন্যবাদ আব্দুল মতিন সাহেব। সেকেন্ড কোয়েশ্চন যেটা আমরা বিনোদিনী জিপির সাধারণ জনগণের তরফ থেকে আমি করতাম স্যার, যে আপনি নির্বাচিত হলে গ্রামের সবচেয়ে জরুরি কোন সমস্যাটিকে আগে সমাধান করবেন? গ্রামের প্রত্যেকটা সমস্যাই তো জরুরি, কিন্তু তদুপরি গ্রামের পানীয় জলের যে সংকট আছে, বিশেষ করে আমরা 4-5টা ওয়ার্ড আছে বেশি ফ্লাড এফেক্টেড। এখানে ফ্লাডের কারণে প্রত্যেক বছর প্রায় 6-7 মাস মানুষে বিশুদ্ধ পানীয় জল পায় না, যার কারণে আমি সবচেয়ে প্রথম পানীয় জল আর বেহাল রাস্তাঘাটের যে দুর্দশা আছে এটার এবং স্যানিটেশন, স্বচ্ছতা, এই বিহারে সবচেয়ে বেশি গুরুত্ব দিই। ধন্যবাদ। যেটা উনি বলছেন যে আমাদের গ্রামের, যে আমাদের বর্তমান নিলামবাজার থেকে বালিয়াবাজার তথা আমাদের নিলামবাজার থেকে বালিয়াবাজার থেকে কালীগঞ্জ, এই রাস্তাগুলা এত বেশি খারাপ, মতলব যাওয়া আসা, মনে করে নিন কোনো অ্যাম্বুলেন্স, কোনো ইমার্জেন্সি কেস, যদি কোনো অ্যাম্বুলেন্স অথবা কোনো ইমার্জেন্সি কোনো গাড়িতে যাওয়া আসা করা হয়, এত বেশি খারাপ যেগুলো মতলব মানুষ অনেক কষ্টের মধ্যে পড়ে যায়। ধন্যবাদ কবির ভাই এই সমস্যাগুলোর জন্য। আপনি যে চিন্তাধারা করছেন এই সমস্যাগুলো নিয়ে, আপনাকে অনেক বেশি ধন্যবাদ। এবার আমরা জানতে চাইব, আপনি নির্বাচিত হলে গ্রামের সবচেয়ে জরুরি কোন সমস্যাটিকে আগে সমাধান করবেন? দুর্নীতিমুক্ত একটি পঞ্চায়েত গড়ে তোলার জন্য বিগত দিনে যে সমস্ত দুর্নীতি হয়েছে এই পঞ্চায়েতে, এটা প্রত্যেকেই জানেন, আপামর জনসাধারণ জানেন এবং বিনোদিনী গাঁও পঞ্চায়েতের জনসাধারণ জানেন। ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে যেভাবে যারা প্রতিনিধি তারা কীরকম কাজ করেছে তা আপনারাও জানেন। কারণ আমার মূল লক্ষ্য হলো বিনোদিনী গাঁও পঞ্চায়েতকে একটি আদর্শ গাঁও পঞ্চায়েত হিসাবে গঠন করা। মানুষের সমস্যা, গরিব মেহনতি মজদুর, যুবক মহিলা তাকে শুরু করে, বয়স্ক বৃদ্ধা থেকে শুরু করে, বৃদ্ধা মহিলা থেকে শুরু করে এই সর্বাঙ্গীন উন্নয়নের জন্য এবং দুর্নীতিমুক্ত একটি বিনোদিনী গাঁও পঞ্চায়েতে একটি শক্তিশালী পঞ্চায়েত গঠনের জন্য আমি এই উদ্যোগ গ্রহণ করেছি এবং আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করি, আমি জয়লাভ হয়েছি। সেই হিসাবে আমি একটি সুন্দর পঞ্চায়েত উপহার দিতে চাই। ধন্যবাদ আব্দুল মতিন, আপনার এই অনুভব সাফল্য হোক, এটা আমরা দোয়া কামনা করি। তো 3 নম্বরে আমরা জানতে চাইব, আপনি প্রেসিডেন্ট হলে গ্রামবাসীদের জন্য স্বচ্ছতা ও ন্যায় বিচার কিভাবে নিশ্চিন্ত করবেন? আমি বিগত দিনে এপি মেম্বার ছিলাম ওই গাঁও পঞ্চায়েতে। তখন আমি বিগত দিনের যতজন এপি মেম্বার নির্বাচিত হয়েছিলেন উনাদের থেকে অনেক বেশি কাজ করেছে, যার জ্বলন্ত প্রমাণ হলো এই 5 নম্বর ওয়ার্ডের মানুষ আমাকে পুনর্বার নির্বাচিত করেছে। ধন্যবাদ। এবং আমি প্রতিটি সিদ্ধান্ত এই আগামী দিনে যদি আমাকে পঞ্চায়েতের সভাপতি হিসাবে আমার
এই বেছে নেওয়া হয়। সহধর্মিণীকে যদি নির্বাচিত করেন ওয়ার্ড সদস্যরা, তাহলে আমি প্রতিটি সিদ্ধান্ত কার্যক্রমকে জনসাধারণের কাছে উন্মুক্ত রাখবো এবং নিয়মিত গণশুনানি ও প্রতিবেদন উপস্থাপন করব, যাতে কেউ বৈষম্যের শিকার না হয়। ধন্যবাদ। ভিউয়ার্সদের উদ্দেশ্য করে আমি এটা বলতে চাই যে একজন মানুষের দ্বারা সম্পূর্ণ কিছু একসাথে করা যেটা ইম্পসিবল। তো উনি যেহেতু একজন এক্সপিরিয়েন্সড বিগত পঞ্চায়েতের একজন এপি সদস্য, ওনার ভালো জানা থাকবো অন্যান্য ক্যান্ডিডেট বা অন্যান্য যারা নির্বাচিত বা জয়ী হয়েছেন তাদের থেকে। তো আমরা এরকম একজন জয়ী বা এরকম একজন নেতা যিনি পুরা এক্সপিরিয়েন্সড, কোন জায়গায় কি করতে হবে না করতে হবে সেই ব্যাপারে সেই বিষয়ে যার অভিজ্ঞতা আছে, যার নলেজ আছে, এমন একজন নেতা আমরা অবশ্যই দরকার। তো আমি এই উদ্দেশ্যে প্রত্যেক ওয়ার্ডের মেম্বারদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে আমরা যেহেতু এই ইলেকশনটা কোনো রাজনীতি অথবা কোনো ধর্ম এবং কোনো জাতি বা কোনো দলের খাতিরে আমরা ভোট দেইনি, সেই হেতু আমরা উন্নয়নের খাতিরে ভোট দিয়েছি। সেই হেতু আমাদের এমন একজনকে প্রেসিডেন্ট বানাতে হবে যিনি উন্নয়নের স্বার্থে কাজ করে। ধন্যবাদ কবির ভাই। এবার আমরা জিজ্ঞেস করব, আপনি প্রেসিডেন্ট হলে গ্রামবাসীদের জন্য স্বচ্ছতা ও ন্যায় বিচার কিভাবে নিশ্চিন্ত করবেন? পঞ্চায়েতের মুখ্য উদ্দেশ্য হবো যে এই গ্রাম পঞ্চায়েতকে দুর্নীতিমুক্ত করা 1 নম্বর। 2 নম্বর আমার উদ্দেশ্য থাকবে যে সমস্ত পঞ্চায়েতের যে খাসগুলা বিনোদিনী গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্পগুলা, যেমন পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাট বিভিন্ন ক্ষেত্রে বর্তমানে এটা পড়ে রয়েছে, অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করাই আমার প্রথম লক্ষ্য। এবং জনগণের দুঃখে দুর্দশায় জনগণের সমস্যায় আমি সব সময় 108 হিসাবে কাজ করে যাব, যাতে মানুষ 24 ঘন্টা যেন মানুষ আমাকে পায় এবং আমি মানুষের সঙ্গে সঙ্গ দিব। বিপদের সময় মানুষের ঘরের পাশে দাঁড়াবো, বিপদের সময় মানুষের সঙ্গে থাকবো। আমার যদি রাত্রে 1টা 2টা 3টা 5টা পর্যন্ত, রাত্রে প্রভাত পর্যন্ত যদি কোনো মানুষ আমার দ্বারস্থ হয়, আমি দ্বিধাবোধ না করে মানুষের পাশে থাকবো এবং এই গাঁও পঞ্চায়েতকে আরো সুন্দর করে তোলার জন্য আমি অঙ্গীকারবদ্ধ। 4 নম্বর প্রশ্ন, গ্রামের যেসব উন্নয়নের কাজ, রাস্তা, পানীয় জল, ড্রেনেজ আটকে আছে, সেগুলো নিয়ে আপনার পরিকল্পনা কি? বিগত পঞ্চায়েতের যারা নির্বাচিত হয়েছিলেন বা আমাদের দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক মহোদয় বা এর আগের বিধায়ক, ওনারা যে কাজগুলো আরম্ভ করে কাজগুলো পেন্ডিং আছে, উনাদের সঙ্গে সহযোগিতা করে বা অফিসিয়াল যারা আছে উনাদেরকে সঙ্গে যোগাযোগ করে অতি সত্বর যেসব রাস্তা, যেমন বালিয়া থেকে খাদাইরগুলো খাগাইল এই রাস্তা এবং আমাদের সামালা নয়াগ্রামের যে রাস্তা এবং বিনোদিনী হাজিটিলা থেকে বিনোদিনী পর্যন্ত যে রাস্তা, এই রাস্তাগুলো যদিও পঞ্চায়েতের অধীনে নয়, তবুও আমরা এই রাস্তাগুলো অতি সত্বর যাতে সংস্কার হয় সেই প্রেশার আমরা ডিপার্টমেন্টকে দিতে পারবো। সেই হিসাবে আমরা চেষ্টা করব এবং আমাদের গ্রাম্য যেসব রাস্তা MG এনরেগা 15 ফাইন্যান্স বা বিভিন্ন স্কিম দ্বারা আমরা আগে এই স্কিমগুলো নিয়েছিলাম বা কোনো কাজ সম্পূর্ণ হয়েছে কিন্তু পয়সা যত টাকার প্রয়োজন তত টাকা স্যাংশন ছিল না, আমরা নেক্সট দিনে phase 2 করে বা 3 করে যেরকমই হোক আমরা এই রাস্তাগুলো সংস্কার করব। ধন্যবাদ কবির আহমদ। 4র্থ প্রশ্ন, আমি আব্দুল মতিন সাহেবকে জিজ্ঞাসা করব যে গ্রামে যেসব উন্নয়নের কাজ, রাস্তা, পানীয় জল, ড্রেনেজ আটকে আছে, সেগুলো নিয়ে আপনার পরিকল্পনা কি? আমি যদি আল্লাহর হুকুম হয়, আমি যদি গাঁও পঞ্চায়েতের সভাপতির সভানেত্রীর প্রতিনিধি হিসেবে প্রতিনিধিত্ব করতে পারি, প্রথমে যে সমস্ত পানীয় জলের যে সমস্ত প্রকল্পগুলো আটকে রয়েছে, আপনারা জানেন পশ্চিম বালিয়াতে একটি ওয়াটার প্রকল্প আজকে বন্ধ হয়ে পড়েছে, তুবলে পড়েছে। একটি নোয়াগ্রাম সামালায় খাসিয়াপুঞ্জির ওখানে একটি ওয়াটার প্রকল্প মানে কাজ চলতেছে, নোয়াগ্রামে একটি কাজ চলতেছে, কিন্তু এগুলা এখন পর্যন্ত পড়ে রয়েছে, প্রকৃত কাজ হয়নি। কিন্তু আমি প্রথমেই নির্বাচিত হলে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে এই সমস্ত পানীয় জলের ব্যাপারে আমি বিভাগীয় কর্তৃপক্ষের কাছে এটার আবেদন এবং এটা নিয়ে আমি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এটাকে পুনর্জীবিত যেরকম করা যায় তার ব্যবস্থা প্রথমেই আমি হাতে নিব। আমার 5ম প্রশ্ন, আপনি কি গ্রামে যুব সমাজের জন্য কোনো কাজ বা প্রশিক্ষণের সুযোগ তৈরি করবেন? গ্রামের যুবকদের জন্য, বিশেষ করে যুবকদের জন্য আমি প্রথম যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, এর আগে আমার উত্থানি হয়েছিল এই যুবকদের সঙ্গে নিয়ে আমি এই জিপির বিভিন্ন কাজ কাম তার সঙ্গে যুদ্ধ করেছি প্রায়। এবং তখনকার দিনে যারা
এই এলাকার নেতৃত্বে ছিলেন, ওনারা আমাদেরকে অনেক কিছু করেছে যে প্রতিহত করার জন্য, কিন্তু আমাদের সঙ্গে জনগণ ছিলেন, সেই হেতু আমরা এগিয়ে গিয়েছিলাম, লাস্ট এপি মেম্বার হয়েছি। কিন্তু আমরা তখনকার দিনে আমি যুব সমাজের এই যুবকদের জন্য একটি ক্লাব গঠন করেছিলাম এবং সেই ক্লাবের ল্যান্ডও আমরা কিনেছিলাম, সেই ল্যান্ডটি এখনও আছে। কিন্তু বিভিন্ন প্রতিকূলতার কারণে বা বিভিন্ন সহযোগিতার অভাবে আমরা এই যে জায়গা থাকা সত্ত্বেও গৃহ নির্মাণ করতে পারিনি। সেহেতু আমরা এখন এই যুবকদের জন্য, যাতে যুবকদের কর্মসংস্কৃতি বাড়ে, সেই হিসাবে আমরা যুবকদের কর্মদক্ষ যারা আছে বা যারা ট্রেনিং প্রাপ্ত নয়, তাদের ট্রেনিংয়ের জন্য একটা প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করি। ধন্যবাদ। আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যেহেতু উনি উন্নয়নের এবং যুবকদের কথা এসেছে, তাই প্রথমে আমি ওনাকে পরিচয় করিয়ে দেই যে উনি শুধু একজন এপি অথবা একজন মেম্বার সদস্য নয়, উনি একজন আমার শিক্ষক। এই গ্রামের গুলচড়া গ্রামে ওনার একটা স্কুল আছে, যে স্কুলটা উনি পরিচালনা করেন। তো যেখানে আমরা জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, তো শিক্ষা হলে মানুষ পুরো এগিয়ে যেতে পারে। তো যে জিনিস পুরো জাতির মেরুদণ্ড, সেই একটা শিক্ষা কেন্দ্র উনি পরিচালনা করছেন। তো সেই শিক্ষা কেন্দ্র পরিচালনা করার জন্য ওনাকে ধন্যবাদ। এবং আজ আমার সৌভাগ্য যে আমি আমার শিক্ষকের সঙ্গে বসে কথা বলতে পারছি, অনেক অনেক ধন্যবাদ। আর ওনাকে আমি বলার পরে উনি আমাকে বলছেন আসো আসো, যে উৎসাহ দিয়েছেন, আমি যোগ্য ছিলাম না, আমি যোগ্য নয়, যে উৎসাহ উনি দিয়েছেন, ওনাকে আমার দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে ওনাকে আমি ধন্যবাদ জানাই। এমন একজন শিক্ষক, এমন একজন মানুষ আমরা পেয়েছি যিনি আমাদের সর্বক্ষণ আমাদের আগ্রহ দিয়ে থাকেন। উনি কি গ্রামের যুব সমাজের জন্য কোনো কাজ বা প্রশিক্ষণের সুযোগ তৈরি করবেন? কোনো কাজ বা প্রশিক্ষণের? আমার মুখ্য উদ্দেশ্য হলো বিশেষ করে যুব সমাজ নিয়ে। আজকে আমি 56 বছর বয়স হয়েছে, আমি একদিন যুবক ছিলাম, আমি একদিন ছাত্র ছিলাম, আমি একজন বেকার ছিলাম, শিক্ষিত বেকার ছিলাম, কিন্তু কোনো কর্মসংস্থান পাইনি। সেই হিসাবে যেহেতু আমি একজন শিক্ষিত বেকার হয়ে আজ কোনো কর্মসংস্থান পাইনি, না পেয়ে রাজনীতির সঙ্গে জড়িত হয়েছি। কিন্তু এই বেকারত্বর কথা আমার অন্তরে, আমার সব অঙ্গে অঙ্গে, রক্তে রক্তে, রন্ধে রন্ধে আছে, যে বেকারত্বর জ্বালা সহ্য করা যায় না। সেই বেকারত্বর পাশে আমি সর্বদাই থাকবো। আমি চিন্তা ভাবনা করব যে MGNREGAর মাধ্যমে যে বেকার যুবক যারা আছে ওদেরকে MGNREGAর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা করব। আর যদি সরকার কর্তৃক যদি আমি কোনো সুযোগ সুবিধা, কোনো প্রকল্প এবং বিভিন্ন কোনো শিল্প প্রতিষ্ঠান, বিজনেস পলিসি আছে, বিভিন্ন বিজনেস পলিসি আছে, লোনের পলিসি আছে, এই সমস্ত ক্ষেত্রে যেসব যুবককে কর্মসংস্থান দেওয়ার জন্য আমি সচেষ্ট হব এবং চেষ্টা চালিয়ে যাব। ধন্যবাদ আব্দুল মতিন। তো এবার আমরা জানতে চাইব যে মহিলা ও বৃদ্ধদের জন্য আপনি বিশেষ কি পদক্ষেপ নিতে চান? আমি বিগত নির্বাচনে জয়ী হওয়ার পর আমার অঞ্চলের মহিলাদের জন্য বিশেষ কিছু করতে পারিনি, কিন্তু আমরা সরকার থেকে বিভিন্ন স্কিম SHGর মাধ্যমে আসে, সেহেতু জিপির কোথাও কোনো প্রতিনিধি SHG সংগঠন করতে পারেনি। কিন্তু আমি আমার এই 5 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড বা 1, 2 এবং 4 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোতে SHGর মাধ্যমে অনেক মহিলাকে সংযুক্ত করেছি এবং মুখ্যমন্ত্রী মহোদয় SHGর সদস্যদের 10,000 করে দেওয়ার একটি ঘোষণা দিয়েছে। যদি দেন তাহলে আমরা যে SHGগুলো প্রতিষ্ঠা করেছিলাম প্রত্যেক মহিলাই 10,000 করে পাবে। তাই আমি বিগত দিনেও মহিলাদের উন্নতির জন্য, মহিলাদের আগ্রহ বাড়ানোর জন্য বহুত কিছু করেছি, সেহেতু ভবিষ্যতে আমি এরকম প্রচেষ্টা চালিয়ে যাব 10 ওয়ার্ডে। এবং বৃদ্ধ মানুষদের জন্য আমরা বিগত দিনে যাদের 60 বছর হয়েছিল, আমরা আপ্রাণ চেষ্টা করেছি প্রত্যেককে বৃদ্ধ পেনশন পাইয়ে দেওয়ার জন্য এবং বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য যতটুকু সম্ভব হয়েছে আমরা করে দিয়েছি। ধন্যবাদ। আমি একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, আপনি যে SHG বলেছেন, তো আমাদের অনেক SHG এটা অনেকে বুঝবে না, তো SHG মতলব কি বোঝাতে চেয়েছেন? সেলফ হেল্প গ্রুপ মতলব এই SHGর দ্বারা কি করা হয়? আর স্বনির্ভরশীল হওয়া যায়, স্বনির্ভরশীল, আত্মনির্ভরশীল আমরা যেটাকে বলি আর কি। মহিলা এবং বৃদ্ধদের জন্য আপনি বিশেষ কি পদক্ষেপ নিতে চান? মহিলা
এবং বৃদ্ধদের বৃদ্ধ যারা আজকে যারা বৃদ্ধ আছেন 60 বছরের ঊর্ধ্বে যারা আছেন ওদেরকে বৃদ্ধ পেনশন যেটা যারা পেয়েছেন এবং যারা পায় নাই এখন পর্যন্ত পায় নাই, যারা পূর্বে পেয়েছে তারা অনেক টাকা পয়সার বিনিময়ে পেয়েছে যা আমি জানি। কিন্তু আমি যদি বিনোদিনী গাঁও পঞ্চায়েতে সভাপতি হিসাবে নির্বাচিত যদি আমার পুত্রবধূ হন এবং আমি যদি প্রতিনিধি হই, তাহলে এই যে মহিলা বৃদ্ধ যারা তাদেরকে বৃদ্ধ পেনশন দেওয়ার ব্যবস্থা করব, যারা পায় নাই আর যারা পেয়েছে তো পেয়েছে। আর বাকি যে সমস্ত মহিলারা বা বৃদ্ধ পুরুষরা রয়েছে 60 ঊর্ধ্ব, এর প্রত্যেকের ঘরে ঘরে আমি সার্ভে চালিয়ে যাব এবং প্রত্যেক ওয়ার্ডে আমি সার্ভে চালিয়ে যাব। ওয়ার্ড মেম্বার নেতৃত্বে সার্ভে করে যে 60 বছর ঊর্ধ্ব যারা আছে ওদেরকে একটা তালিকা নির্মাণ করব, একটা তালিকা প্রস্তুত করব। এই তালিকায় ভিত্তিতে আমি ওদেরকে বয়স পেনশন, বয়স্ক ভাতা এবং বৃদ্ধ ভাতা এগুলো দেওয়ার ব্যবস্থা সরকার কর্তৃপক্ষের কাছে আমি প্রেরণ করব। ধন্যবাদ আব্দুল মতিন সাহেব। 6 নম্বর প্রশ্ন, যে আপনি প্রেসিডেন্ট হলে গ্রাম সভার মিটিংগুলো কতটা নিয়মিত এবং কার্যকর করবেন? আমি যদি আমার প্রতিনিধি যিনি আমি যার প্রতিনিধি উনি যদি সভাপতি নির্বাচিত হন, উনি সভানেত্রী হলে আমরা চেষ্টা করব যাতে প্রত্যেক ওয়ার্ডে গ্রাম সভা করা যায়। যেহেতু মুখ্যমন্ত্রী মহোদয় বিগত বিধানসভা নির্বাচনের পরে প্রত্যেকটি জেলায় জেলায় ক্যাবিনেট মিটিং করে, সেহেতু জেলাগুলো গুরুত্ব পায়, সেহেতু আমরাও চেষ্টা করব যে প্রত্যেকটি 10টি ওয়ার্ডে আমরা গ্রাম সভা করব যাতে 10টি ওয়ার্ড সমানভাবে গুরুত্ব পায়। ধন্যবাদ। এবার আমরা জানতে চাইব, আপনি প্রেসিডেন্ট হলে গ্রাম সভার মিটিংগুলো কতটা নিয়মিত এবং কার্যকর করবেন? যদি আমি এই গাঁও সভায় আমাকে সম্মানিত যে 10 জন সদস্য এবং সদস্য নির্বাচিত হয়েছেন, ওরা আমাকে যদি যোগ্য ব্যক্তিত্ব হিসাবে যদি আমাকে প্রেসিডেন্ট পদে আসীন করেন, তাহলে আমার প্রশ্ন কি? আপনি প্রেসিডেন্ট হলে গ্রাম সভার মিটিংগুলো কতটা নিয়মিত এবং কার্যকর করবেন? তবে একটি কথা, আমি ওয়ার্ড মেম্বার যখন প্রতিদ্বন্দ্বিতা করেছি আমার বাড়িতেও সভা হয়েছে এবং আমার এই সমষ্টি ওয়ার্ডের ভিতরে বেশ কয়েকটি 8-9টা সভা হয়েছে এবং প্রতিটি সভায় আমি জনগণের উদ্দেশ্যে আমি বক্তব্য দিয়েছি যে আমি যদি নির্বাচিত হই, আমি যদি নির্বাচনে জয়লাভ করি, তো আমার প্রথম প্রতিশ্রুতি হলো গাঁও পঞ্চায়েতের যে নতুনত্ব আসতে হবে, সেই নতুনত্ব হলো 1 নম্বর গাঁও সভা মাধ্যমে যে সমস্ত প্রকল্প আসবে, 14 ফাইন্যান্স হোক, 15 ফাইন্যান্স হোক, এমজি-এনরেগা হোক বা অন্যান্য যে সমস্ত প্রকল্পগুলো আছে, এই প্রকল্পগুলো আমি গাঁও সভার মাধ্যমে আমি এই প্রকল্পগুলো গ্রহণ করব। এরপর আমি গাঁও সভার মধ্যে গুরুত্বপূর্ণ যে সমস্ত স্কিম থাকবে এদের নিয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করব এবং আমাদের পঞ্চায়েতের আমাদের যে মহিলা থেকে যে সদস্য নির্বাচিত হয়েছেন এবং পুরুষ থেকে যে নির্বাচিত মহিলা বা পুরুষ সদস্য নির্বাচিত হয়েছেন, আমরা এরপরে বডির মাধ্যমে আলোচনা করব। প্রথমে জনগণ নিয়ে আলোচনা করব, এরপরে বডির মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত করে গুরুত্বপূর্ণ যে স্কিমগুলো হবে এই স্কিমগুলো আমরা গ্রহণ করব। ওনার কথার মাধ্যমে আমরা এটাই বুঝছি যে উনি যে কোনো স্কিম বা যে কোনো বিষয়ে সরকার থেকে আসবে, সেইগুলো সাধারণ জনগণ এবং যে ওয়ার্ড মেম্বার যেগুলো আছে সেগুলোর সাথে মিলে যে জায়গায় প্রাপ্য জায়গা যেটা সেখানে পৌঁছায় সেইভাবে আমরা পুরো মিটিং করে উনি তা পৌঁছিয়ে দেবেন। আপনি কিভাবে নিশ্চিন্ত করবেন যে সরকারি প্রকল্পের সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়? আপনি কিভাবে নিশ্চিত করবেন যে সরকারি প্রকল্পের সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়? আমি জিপির প্রত্যেক স্তরের মানুষের সঙ্গে আমার সুসম্পর্ক আছে, সেই হেতু আমি জিপির প্রত্যেক প্রান্ত থেকে আনাচে কানাচে থেকে প্রত্যেক মানুষকে আমি সহযোগিতা চাইব এবং একটি মনিটরিং কমিটি গঠন করব। সেই কমিটির মাধ্যমে প্রত্যেকটি ওয়ার্ড যাতে বঞ্চিত না হয় সেই সুযোগ সুবিধা আমি করে দিতে পারব। ধন্যবাদ। আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে আবারও বলতে চাই যে উনি প্রথমে একজন এপি সদস্য, আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য ছিলেন। এইবার উনি একজন ওয়ার্ড মেম্বার হিসাবে নির্বাচিত হয়েছেন। তো এটা আমরা যে জানি এটা সাধারণ কোনো ব্যাপার নয় যে আমরা যে দুর্নীতি যে সমস্ত চলছে, একজন মানুষ যদি দুর্নীতি এবং বিশ্বাসঘাতকতা বা আমরা যে বলি যে মারিয়া খাওয়া এই সমস্ত যদি কেউ করে, তার দুবারা নির্বাচিত হওয়াটা প্রায় অসম্ভব। কারণ আমার জনগণ এত বোকা নয় যে একজন মানুষ আমাদের ঠকিয়ে খেয়েছে তাকে দুবারা আমরা আবার নির্বাচিত করব। তো এবার আমরা জানতে চাইব,
আপনি কিভাবে নিশ্চিন্ত করবেন যে সরকারি প্রকল্পের সুবিধা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছায়? আপনারা দেখেন, বিগত পঞ্চায়েতে আমার নজরে এসেছে এবং আমি দেখেছি যারা ওয়ার্ড মেম্বার নির্বাচিত হয়েছিল এবং যারা এই গাঁও পঞ্চায়েত পরিচালনার যে পরিকাঠামো ছিল এবং এই পরিকাঠামোর মধ্যে এই ওয়ার্ড মেম্বাররা ছিলেন এবং প্রেসিডেন্ট থেকে শুরু করে ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত, ওরা যে পথ অবলম্বন করেছে, যেমন দরিদ্র মানুষের যে দরিদ্র সীমার নিচে মানুষ পিএমআই ঘর পায় নাই, পেয়েছে কারা? যারা এই ওয়ার্ড মেম্বারের নিকটস্থম মানুষ, যারা এই ওয়ার্ড মেম্বাররা বেশি অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে তারাই পিএমআই ঘর পেয়েছে। এবং বেশিরভাগই দেখা যাচ্ছে যে সমস্ত ওয়ার্ড মেম্বার নির্বাচিত হয়েছেন ওরা ওদের বাড়িতে কমিউনিটি হল নির্মাণ করেছেন, ওরা ওদের বাড়িতে ল্যাট্রিন নির্মাণ করেছেন, ওরা ওদের বাড়িতে কাউ শেড নির্মাণ করেছেন, ওরা এ ধরনের বিভিন্ন সরকারি প্রকল্পগুলো ওদের বাড়িতে তারা করে নিয়েছেন। এমনকি ওয়ার্ড মেম্বাররাও নিজের পরিবারের সদস্যদের নামে বাড়িতে তার বিল্ডিং থাকা সত্ত্বেও বিভিন্ন লাইনে তার বিল্ডিং আছে এবং ওদেরকেই বেনিফিশিয়ারি চিহ্নিত করে আজ অবধি বিগত দিনে যে যে পিএমআই ঘরগুলো স্যাংশন হয়েছে ওয়ার্ড মেম্বারের প্রত্যেকের ভাই বোন বউ এরকম আত্মীয় স্বজন এদেরকে দেওয়া হয়েছে। কিন্তু আমি যদি নির্বাচিত হই, ইনশাল্লাহ আমি জনগণের উদ্দেশ্যে যে প্রতিশ্রুতি দিয়েছি বিগত দিনে সভা সমিতিতে, যে আমি নির্বাচিত হলে পিএমআই ঘরের নামে আমি 1 টাকাও নেব না এবং জিআরএস এবং ইঞ্জিনিয়ার জিএ টেকিংয়ের মাধ্যমে পাবলিকের কাছ থেকে যে 1000 টাকা যেদিন ফটো মারাতে আসেন সেদিন 1000 টাকা নেন এবং এই ঘর পাইতে হইলে অন্তত 20,000 টাকা ব্যয় করতে লাগে। এবং এর বাদে জব কার্ডের মাধ্যমে যে টাকাগুলো মিস্ত্রি পায় এই টাকাগুলা বিগত দিনে আত্মসাৎ হয়েছে, এটা পুঙ্খানুপুঙ্খরূপে আমার মধ্যে আছে। আমি চেষ্টা করব যাতে ইন্দিরা আবাস যেটা পিএমআই হয় এখান থেকে যাতে আমিও যাতে 1 টাকা কোনো দরিদ্র সীমার মানুষের কাছ থেকে নেব না এবং কোনো ইঞ্জিনিয়ার হোক বা জিআরএস হোক ওনাকেও আমি কালেকশন মাস্টার হিসাবে কালেকশন করে তাদেরকে দেওয়ার জন্য এই পদক্ষেপ কোনোদিন আমি নেব না। আমি স্বচ্ছ হিসাবে এই আমার বিগত আগে যে সময় আছে, যে এখন আমার 56 বছর বয়স হয়ে গেছে, আর কতদিন জীবিত থাকবো, আমার ভবিষ্যতে ভবিষ্যৎ আমার যারা আমার উত্তরসূরি আছে, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, ওদের জীবনকে উজ্জ্বল করে রেখে যাওয়ার জন্য, স্মৃতি রেখে যাওয়ার জন্য আমি আপনার চেষ্টা চালিয়ে যাব। ধন্যবাদ। সাধারণ মানুষ যদি সরাসরি আপনার কাছে কোনো অভিযোগ বা অনুরোধ নিয়ে আসে, আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন? আমি প্রত্যেক মুহূর্ত সাধারণ মানুষের কথা শোনার জন্য আগ্রহী বা প্রস্তুত থাকব এবং প্রতিটি কথা আমি গুরুত্ব দিয়ে শুনব এবং পঞ্চায়েতে যেখানে আমাদের অফিস আছে সেখানে একটি বক্স রাখবো যাতে মানুষ ওনাদের সুখ দুঃখ এই বক্সের মাধ্যমে জানাতে পারে এবং আমি সপ্তাহে একটি দিন নির্দিষ্ট করে এই বক্সটি খুলে যাতে মানুষের এই কমপ্লেনগুলো বা পরামর্শগুলো আমি বুঝে নিতে পারি। ধন্যবাদ। এবার আমরা জানতে চাইব, সাধারণ মানুষ যদি সরাসরি আপনার কাছে কোনো অভিযোগ বা অনুরোধ নিয়ে আসে, আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন? দেখুন, আমি বিগত বেশ পঞ্চায়েত ব্যাপারে আমি জড়িত ছিলাম। 2001 সন থেকে নিয়ে আমি পঞ্চায়েতের সঙ্গে জড়িত, কিন্তু আজ দিন পর্যন্ত আমি দেখিনি এই পঞ্চায়েতে বহুত প্রেসিডেন্ট হয়েছেন। তুতিউর রহমান প্রেসিডেন্ট হয়েছেন, আসাদুদ্দিন প্রেসিডেন্ট হয়েছেন, আব্দুর রকিব সাহেব প্রেসিডেন্ট হয়েছেন এবং আমার তুতিউর রহমান সাহেব প্রেসিডেন্ট, হিফজুর রহমান সাহেব প্রতিনিধি ছিলেন, শ্রী প্রেসিডেন্ট হয়েছেন এবং বর্তমান বিগত দিনে আমার জালালউদ্দিন সাহেব প্রেসিডেন্ট ছিলেন। কিন্তু আজ দিন পর্যন্ত আমি পঞ্চায়েতে দেখিনি একটি অভিযোগ বক্স, যেটা আজকে আপনি যান বিভিন্ন কার্যালয়ে যান, আপনি ডিসি অফিসে যান, আপনি বিভিন্ন কার্যালয় একবারে সেক্রেটারিয়েটও যান, চিফ মিনিস্টারের কার্যালয়ে যান, যে কোনো মন্ত্রীর দপ্তরও যান, আপনি দেখবেন কমপ্লেন বক্স আছে এবং এই কমপ্লেন বক্সটা থাকা অত্যন্ত জরুরি ছিল আমাদের গাঁও পঞ্চায়েতে। আমি সরাসরি যদি মানুষই আমার কাছে যে অভিযোগ নিয়ে আসবে, আমি ইহা কি মর্মে যে বিভাগের কাছে মানে যে অভিযোগ নিয়ে আসে আমি এটা সঠিক হিসাবে বাস্তবায়ন করার জন্য আমি চেষ্টা করব। আর আমি গাঁও পঞ্চায়েতে নতুনত্ব আনতে হলে আমি এই যে বক্স তৈরি করতে হবে, এই বক্সে মানুষের যে অভিযোগগুলো আমাকে পাবে না বা অনেক সময় এই পঞ্চায়েতে কেউ থাকবে না, ফোর্থ কেউ থাকবে না, অন্তত মানুষের অভিযোগগুলো আমার কাছে পাঠানোর জন্য আমি একটি বক্স তৈরি করব এবং একটি রেজিস্টারই আমি মেনটেন করব। ডেইলি কতটা অভিযোগ এসেছে বা কী অভিযোগ এসেছে এগুলো আমি প্রত্যেকটা ডায়েরিভুক্ত রেজিস্টারিভুক্ত করে
যদি আজকে সাইক্লোন, ঘূর্ণিঝড় ইত্যাদি বিভিন্ন দুর্যোগের সময় মানুষের বিভিন্ন অভাব অভিযোগ থাকে, আজকে আপনারা দেখেন ঘূর্ণিঝড় যখন আসে, তুফানে মানুষের ঘর বাড়ি ভাঙে চূর্ণ বিচ্ছিন্ন করে নিয়ে যায়, তখন মানুষ কোথায় তার অভিযোগগুলো জানাবে? মানুষ কোনো সঠিক ব্যবস্থা পায় নাই, কোথায় যাবে? কিন্তু আমি আশা রাখি যদি আমি নির্বাচিত হই, আমাদের গাঁও পঞ্চায়েতের যে সমস্ত মানুষ, ভুক্তভোগী মানুষ, যে সমস্ত বা বিপদাপন্ন মানুষ, ওদেরকে আমি নির্দিষ্ট করে আমার এই বক্সে তাদের এই যে নথিপত্রগুলো জমা দিবেন, আমি তা লিপিবদ্ধ করে, ডায়েরি মেনটেন করে, রেজিস্ট্রি মেনটেন করে ওদের অভিযোগপত্রগুলো আমি যে বিভাগ, যেমন সার্কুল আছে, সার্কুলের কাছে পাঠিয়ে দিব, যেটা আছে ব্লকের মধ্যে পাঠিয়ে দিব। ব্লকের যে কোনো ব্যাপার থাকে, ডেভেলপমেন্ট ব্লক বিডিওর কাছে পাঠানো লাগে, তাহলে বিডিওর কাছে পাঠাবো। সার্কুলের কাছে পাঠানো লাগে, সার্কুলের কাছে পাঠাবো। একজন মানুষও, একজন হিতাধিকারী, একজন দুঃখী মানুষও সার্কুলে যাওয়ার প্রয়োজন পাবে না। একজন দুঃখী মানুষ, একজন বিপদগ্রস্ত মানুষ বিডিওর কাছে যাওয়া পড়বে না। আমি নিজে ইয়া মেনটেন্স করে যাব এবং আমার নিজের খরচে, আমার নিজের পয়সায় আমি ইয়া কাটতে বদ্ধপরিকর, এবং আজও আমি তা প্রতিশ্রুতি দিচ্ছি যে যদি আমি নির্বাচিত হই তাহলে এই পদক্ষেপ আমি গ্রহণ করব। তো ধন্যবাদ আব্দুল মতিন সাহেব। আমাদের লাস্ট প্রশ্ন, আপনি যদি প্রেসিডেন্ট হন তাহলে অন্য ওয়ার্ড মেম্বারদের সাথে মিলেমিশে কাজ করতে পারবেন তো? ইনশাল্লাহ। আমি যেহেতু বিগত দিনে পঞ্চায়েতের এপি মেম্বার ছিলাম, আঞ্চলিক পঞ্চায়েতে, আমি 10 ওয়ার্ডকে গুরুত্ব দিয়েছি। আমি এপি মেম্বার হিসাবে যে 4টি স্কিম পেয়েছিলাম, সেই 4টি স্কিম 4টি জায়গায় বিদ্যমান আছে। আরও বিগত দিনে এপি মেম্বার ছিলেন, এপি মেম্বারদের কাজ এত উন্নত মানের কাজ কোথাও বিদ্যমান নাই। সেহেতু আমি আগামী দিনে যদি 10 জন ওয়ার্ড মেম্বার হন, 10 জন ওয়ার্ড মেম্বারকে সমান হিসেবে গুরুত্ব দিব এবং জনসাধারণের সাথে আমি যেভাবে সহযোগিতা করব, ঠিক সেইভাবে আমার ওয়ার্ড মেম্বারদেরকেও আমি গুরুত্ব দিয়ে চলব। যেহেতু সরকার এখন বিগত দিনে পঞ্চায়েতের সভাপতি ডাইরেক্ট ভোটে নির্বাচিত হয়েছে, আজকের দিনে মেম্বারদের ভোটে সভাপতি নির্বাচিত হবেন। সেহেতু সরকার একটা ইঙ্গিত দিয়েছে যে একজন পঞ্চায়েতের মেম্বার, প্রত্যেক মেম্বারই প্রেসিডেন্টের যোগ্য। সেই হেতু প্রত্যেককে আমি সমান গুরুত্ব দিব এবং আমাকে আমার 5 নম্বর ওয়ার্ডের মানুষ বিগত দিনে এপি মেম্বার বানিয়েছেন 10 ওয়ার্ডের মানুষ, এবং এই নির্বাচনে আমার 5 নম্বর ওয়ার্ডের মানুষ যে প্রতিকূল পরিবেশের মাধ্যমে আমাকে নির্বাচিত করেছেন, তাহার শুকরিয়া বা তার যে ঋণ, এই ঋণ আমি কোনোভাবে শোধ করতে পারবো না। কারণ আমাকে হারানোর জন্য এই নির্বাচনে দন বল, যত নমুনার যত চক্রান্ত সব ফেল হয়েছে। জনগণ তা সব প্রত্যাখ্যান করেছেন। কুমন্ত্র যত কিছু দেওয়ার, আমার এই ওয়ার্ড থেকে প্রায় 150টি ভোট অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে আমাকে হারানোর জন্য, এবং অন্য ওয়ার্ড থেকে আরও 150 ভোট আনা হয়েছে আমাকে হারানোর জন্য। এইরকম এই জিপিকে যেভাবে সিনিমিনি খেলেছেন একটি টিম, সেই টিমকে মানুষ যেভাবে প্রত্যাখ্যান করেছে, আমি মনে করি যে বিনোদিনী গাঁও পঞ্চায়েতের মানুষ যে এত সচেতন, তা এই নির্বাচনে প্রমাণ করে দিয়েছেন। সেহেতু আমিও আমার হুশ যত সময় থাকবে বা আমি যত সময় আমার এই পঞ্চায়েতের দায়িত্বে থাকবো, আমিও আমার হুশ বুদ্ধি থাকার সময় মানুষ যে কাজটিকে এত ঘৃণা করে, এই কাজ আমি কখনো করব না। এবং আমি যদি সভাপতি নির্বাচিত হই, আমার যিনি প্রতিনিধি উনি যদি সভানেত্রী নির্বাচিত হন, তাহলে আমি এই যে কুচক্র আমাদের বিভিন্ন ওয়ার্ডের বুট এখান থেকে 2 কিলোমিটার দূরে, ওখান থেকে 5 কিলোমিটার দূরে নিয়েছেন, সেই বুটগুলো আমি আমার সময়ের ভিতরে জায়গায় জায়গায় এনে 10টি ওয়ার্ডকে যেভাবে সমান হিসাবে ভাগ করা যায়, সমান হিসাবে থাকে, পূর্বে যেরকম ছিল সেই রকম আমি করে দিব বলে প্রতিজ্ঞাবদ্ধ। ধন্যবাদ। আমাদের লাস্ট কোয়েশ্চন আর এই সেশনের, যে আপনি যদি প্রেসিডেন্ট হন তাহলে অন্য ওয়ার্ড মেম্বারদের সাথে মিলেমিশে কাজ করতে পারবেন তো? আমি যদি আমার পুত্রবধূ যদি সাজিদা বেগম যদি এই গাঁও সভার এর গুরুত্বপূর্ণ আসন, যে আসন ভারতের রাষ্ট্রপতি আসনের সমমর্যাদা সম্পন্ন, কারণ ভারতের রাষ্ট্রপতি একটি সার্টিফিকেট দিতে পারেন না কোনো পাবলিককে, কিন্তু এই গাঁও সভার প্রেসিডেন্ট দিতে পারেন। এই চেয়ারে গরিমা আছে, এই চেয়ারে সম্মান আছে। সেই সম্মান হিসাবে আমি এই গাঁও সভার সর্বাঙ্গীন ক্ষেত্রে যতটুকু করার প্রয়োজন আমার, আমি অতটুকু করে যাব। আমি অর্থের লিপসায় চাপের কাছে নত হব না।
আমি প্রত্যেকের সম্মান আছে, আজকে প্রত্যেক ওয়ার্ড মেম্বারের সম্মান আছে। এরা জনপ্রতিনিধি, এরা জনগণ ওনাদেরকে ভোট দিয়ে পঞ্চায়েতে পাঠিয়েছেন। আর যদি এই পঞ্চায়েত থেকে কোনো কিছু জনগণের কাছে নিয়ে দিতে না পারেন এবং এর মধ্যে যদি কোনো দলাল সিস্টেম হয়ে যদি আমাকে প্রভাবিত করে, তাহলে তো এই ওয়ার্ড মেম্বারের মান সম্মান থাকবে না। ওরা অনেক প্রতিশ্রুতি, আজকে নির্বাচিত যে সমস্ত প্রতিনিধি হয়েছে, আমার মতো অনেক মহিলারা নির্বাচিত হয়েছেন, আমার মতো অনেক পুরুষরা নির্বাচিত হয়েছেন, ওরা বিভিন্ন সময় বাড়িতে বাড়িতে মানুষের কাছে প্রতিশ্রুতি এবং ওয়াদায় বন্দী হয়ে এসেছেন। কিন্তু ওদের যে সমস্ত দাবি দেওয়া, ওদের যে সমস্ত কথাগুলো আমি পূর্ণাঙ্গভাবে খতিয়ে দেখবো এবং তা পূরণ করার জন্য আমি সচেষ্ট হব। ধন্যবাদ আব্দুল মতিন সাহেব। আমি দর্শকদের ভিউয়ার্সদের উদ্দেশ্য করে একটা বলতে চাই, আব্দুল মতিন সাহেব যিনি 7 নম্বর ওয়ার্ডের সাজিদা বেগমের প্রতিনিধি, উনাকে আমাদের গ্রাম থেকে কিছু বুট, এবার আপনারা যেহেতু জানেন যে বুট কিছু কাটাকাটি হয়েছিল, আমাদের গ্রাম থেকে কিছু মানুষ এসে উনাকে ভোট দিয়েছেন। আমি মনে করি উনি একজন যোগ্য এবং উন্নয়নের স্বার্থে কাজ করতে পারবেন এবং আমি উনাকে শুভকামনা জানাই। আর বিশেষ করে আমি প্রত্যেক ওয়ার্ড মেম্বার যারা অন্য একজনকে সিলেকশন করবেন ওনাদের উদ্দেশ্যে এটা বলতে চাই, এইবার যে রাজনীতি, এইবার যে পলিটিক্স হচ্ছে, এটা উন্নয়নের স্বার্থে হচ্ছে, এটা কোনো দল অথবা কোনো জাতির নামে হচ্ছে না। যেহেতু আপনাদের ওয়ার্ড মেম্বার হিসাবে জনগণই আপনাদের ভোট দিয়েছেন, আপনার জয়লাভ করেছেন, আমার অথবা বিনোদিনী জিপির জনগণের পক্ষ থেকে একটাই অনুরোধ জানাই যে আপনারা পছন্দ যাকে প্রেসিডেন্ট বানাবে, একজন যোগ্য মানুষকে বানাতে হবে। কারণ যে মানুষ উন্নয়নের কাজ করবে, এমন একজন নেতা চাই যে মানুষ উন্নয়নের কাজের স্বার্থে নিজেকে বিলীন করে দিতে পারবে। ধন্যবাদ আব্দুল মতিন সাহেব। তো আমাদের প্রশ্ন এখানে শেষ হয়েছে যে যেহেতু আমরা জানি এইবার যে প্রেসিডেন্ট বা সভাপতি যে নির্বাচন, এটা সরাসরি নয়, এটা মেম্বার তারা নিজে মতলব একজনকে সমর্থন করে তাকে বানায়। তো সেই হিসাবে আমি ওনার কাছ থেকে জানতে চাই যে মেম্বারদের সমর্থন আপনার কেমন আছে, অন্যান্য ওয়ার্ডের মেম্বারদের? আমি এখন পর্যন্ত যত ওয়ার্ড সদস্য বা সদস্যের সঙ্গে যোগাযোগ করেছি, আমি আশাবাদী প্রায় 10 ওয়ার্ডের মেম্বার আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভানেত্রী নির্বাচন করবেন। কারণ আমার যে এক্সপিরিয়েন্স আছে, বিগত দিনে আমার যে সুনাম আছে এবং বিগত দিনে আমি যে কাজ করেছি, এই যে কাজের আমার গতি, সেই গতির উপর নির্ভর করে প্রত্যেকজন ওয়ার্ড মেম্বার ওয়ার্ডের মানুষের সেবা করার জন্য যদি নির্বাচিত হয়ে থাকেন, তাহলে ওনারা আমাকে সমর্থন করবেন বলে আমি আশাবাদী। ধন্যবাদ। তো এই পর্যন্ত ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর এখানে উপস্থিত অনেক মুরব্বিয়ান এবং এলাকার বিশিষ্ট শিক্ষিত এবং যুবকরা আছেন, ওনাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আর বিশেষ করে কবির ভাইকে আমি ধন্যবাদ জানাই এই আমার ছোট্ট একটা চ্যানেলের মধ্যে আসার জন্য। আর বিশেষ করে সকল ভিউয়ার্সকে আবারও ধন্যবাদ জানিয়ে এই ভিডিও এখানে সমাপ্ত করলাম। ধন্যবাদ।